Students and viewers, Assalamu alaikum wa rahmatullah and good morning. আশা করি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা গতদিন যে ক্লাসটি শুরু করেছিলাম শেষ করতে পারি নাই, ব্যস্ততার কারণে দ্রুত শেষ করতে হয়েছিল, বাট আমরা আশা করি আজকের অংশে আমরা সেই আলোচনা কমপ্লিট করব ইনশাআল্লাহ। সিসিজি অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি জিয়াউল হক সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আমাদের গত দিনের যে আলোচ্য বিষয় ছিল সেই বিষয়টাই আজকে আমরা মূলত আবারও আলোচনা করব এবং আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আজকে গতদিন আমরা যেহেতু আলোচনাটা শেষ করতে পারিনি এবং আশা করি তোমরা অনেকেই উপকৃত হবে ইনশাআল্লাহ এবং ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আমরা মূলত আলোচনা করব আজকে। আমরা প্রথমেই আমরা কিছু ফিচার দেখতে পাচ্ছি। গতদিন এই ফিচারগুলি দেখানো হয়েছিল। এখানে পৃথিবীর যেহেতু গঠনতন্ত্র নিয়ে আমরা আলোচনা করবো, তোমাদেরকে ইনভাইট করা হয়েছে। আমরা আগেই বলেছি যে পৃথিবীর যেহেতু গঠনগুলি নিয়ে আলোচনা হবে, সেহেতু আমাদের যে অংশগুলি আছে এখানে আমরা পৃথিবীর একটা ফিচার দেখিয়েছি। পাশাপাশি এই জায়গায় একটা নন্দনীয় দৃশ্যপট নিয়ে আসা হয়েছে। সেই নন্দনীয় দৃশ্যপট তোমাদের কাছে মনে হবে যে একটা পর্যটন কেন্দ্র বা স্থান, বাট এটা আসলে একটা ধান ক্ষেত। এই ধরনের এইগুলি ভূপ্রকৃতিগুলি সাধারণত আমাদের এশিয়ারই ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, চীনের কিছু অংশে, মালয়েশিয়ার কিছু অংশে এই ধরনের ভূপ্রকৃতি দেখা যায় যেখানে ধানের আবাদ করা হয়ে থাকে। এবং তৃতীয় যে চিত্রটি আছে এটা একটা পর্বতের চিত্র এবং সর্বশেষ হচ্ছে অর্থাৎ পৃথিবীর গঠনতন্ত্রের উপরে চিত্র। সো আজকে আমরা আলোচনা করব মূলত পৃথিবীর গঠন বাহ্যিক এবং অভ্যন্তরীণ। আমরা আগেই গতদিনও বলেছিলাম যে আমাদের এই পৃথিবীর গঠনের সাথে আমাদের শরীরের গঠনের অনেকটা মিল রয়েছে। তোমরা যদি খেয়াল করো, আমাদের শারীরিক যে অঙ্গ প্রত্যঙ্গগুলি আছে, শরীরের যে গঠন কাঠামোর মধ্যে আমরা যদি আসি, কিছু অঙ্গ প্রত্যঙ্গ আমরা খুব সহজেই এটাকে দেখতে পাচ্ছি, দেখা যায়, অনুমান করা যায় বা অনুভব করা যায়। বাট কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে যেগুলি সাধারণত আমরা দেখতে পারি না কিন্তু বাস্তবে আছে। তোমরা যারা কথা বলতে চাও তোমাদের পাশে দেখো রেইজ হ্যান্ডের একটা অপশন আছে, এই অপশনে এসে তোমরা রেইজ হ্যান্ড করবে এবং আমি বলেছি যে আমরা শেষের 4-5 মিনিট তোমাদের কথা শুনবো, আমি কথা বলবো, তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলির উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? সুতরাং তোমাদের এই ক্লাস চলাকালীন যদি কোনো প্রশ্ন মনে পড়ে যায় সঙ্গে সঙ্গে সেটা নোট করে নাও, নোট করে পরবর্তীতে আমাকে বলবে ক্লাসের শেষে। ওকে? তার মানে আমরা যেটা বলতেছিলাম যে এই যে পৃথিবীর গঠন, এই গঠনের মধ্যে আমরা দুইটা পার্ট পাচ্ছি, একটা হচ্ছে বাহ্যিক গঠন আর একটা হচ্ছে অভ্যন্তরীণ গঠন। এই আমাদের শরীরের গঠনতন্ত্রের সাথে এটার মিল আছে, আমরা এটা বলেছি। ঠিক আছে? আজকে মূলত আমরা আলোচনা করব পৃথিবীর বাহ্যিক গঠন নিয়ে। আজকে আমাদের আলোচনা হবে পৃথিবীর শুধু বাহ্যিক গঠন নিয়ে আমরা আলোচনা করব। এই জায়গায় আমরা কি কি শিখবো, লার্নিং আউটকামটা কি হবে, এই আজকের আলোচনার শেষে শিক্ষার্থীরা আমরা যে গঠনতন্ত্রগুলি বললাম পৃথিবীর গঠন কাঠামোর মধ্যে দুইটা পার্ট আমরা পেলাম, একটা হচ্ছে বাহ্যিক গঠন আর একটা হচ্ছে অভ্যন্তরীণ গঠন। এই বাহ্যিক গঠন অভ্যন্তরীণ গঠনের মধ্যে যে পার্টগুলি আমাদের আসবে সেগুলি নিয়ে আমরা দেখব। যে এখানে প্রথমে আমরা কিছু ভূমিকায় আসবো, যেটা আমরা বললাম যে এই পৃথিবীর গঠনটা আমাদের শরীরের গঠনের সাথে অনেকটাই মিল রয়েছে। এর বাহ্যিক, আমরা শরীরের বাহ্যিক কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে যেগুলিকে আমরা খুব সহজেই অনুমান করতে পারি, দেখতে পারি, ধরাছোঁয়ার মধ্যে আছে। বাট কিছু অঙ্গ আছে যেমন কিডনি, রক্ত সংবহন তন্ত্র, রেচন তন্ত্র, বিভিন্ন যে অঙ্গগুলি আছে যেগুলি শরীরের ভিতরে বাস্তবে আছে, বাট এগুলি আমরা কখনোই দেখতে পাই না, কিন্তু আছে। ঠিক একই ভাবে পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের মধ্যেও কিছু উপাদান আছে যেগুলি আমরা দেখতে পাই না, বাট গবেষণার দ্বারা কিছু কিছু নমুনা পরীক্ষার মাধ্যমে আমরা এগুলির অনুমান করতে পারি, ধারণা করতে পারি যে এই জায়গায় পৃথিবীর অভ্যন্তরীণ এই জায়গায় এই উপাদানগুলি বা এরকম টেম্পারেচার রয়েছে। সেটা কিভাবে জানা যায় সেটা নিয়েও আমরা ইনশাআল্লাহ শেষের দিকে ক্লাসে আলোচনা করবো। আজকের আলোচনায় হয়তো হবে না, আমরা আজকে যেহেতু বলছি যে বাহ্যিক গঠন নিয়ে আলোচনা করবো শুধুমাত্র, সুতরাং আমাদের আগামী দিনের আলোচনায় হয়তো এটা কমপ্লিটলি আমরা দেখাইতে পারবো এবং আমরা এর নমুনা যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলি নিয়েও আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ। ওকে? আমরা এরপরে জানবো প্রত্যেকটা অংশের ডেফিনিশন জানবো, অর্থাৎ সংজ্ঞায়িত করতে পারবো বা পরিচয় জানবো, পরিচিতি বা ডেফিনিশন। এরপরে জানবো এর গভীরতাগুলি, অর্থাৎ এই যে বাহ্যিক গঠনের মধ্যে কি আছে, অভ্যন্তরীণ গঠনের মধ্যে কি কি আছে, এগুলির গভীরতা কেমন, কতটুকু, এই গভীরতা
তাপমাত্রা, গঠনগত বৈশিষ্ট্য এগুলির উপরে ডিপেন্ড করে মূলত পৃথিবীকে বিভিন্ন স্তরে বিভক্ত করা হয়েছে, যেগুলিকে আমরা বলে থাকি সাধারণত মণ্ডল। এটা নিয়ে আমরা বোর্ডে দেখবো, একটু এখানেও দেখবো। এখানকার তুলনায় বোর্ডে যদি আলোচনা করি তাহলে তোমাদের বুঝতে আমার মনে হয় অনেকটা সুবিধা হবে। সুতরাং আমরা এরপরেই আমরা বোর্ডে চলে যাব। আমরা এই জায়গা থেকে আমরা একটু স্ক্রিন শেয়ার স্টপ করে বোর্ডের দিকে আসি। আমরা পরবর্তীতে আবারও স্ক্রিন শেয়ারে আসবো ইনশাল্লাহ। পৃথিবীর গঠনের মধ্যে আমরা বললাম যে পৃথিবীর গঠনকে সাধারণত আমরা এখানে দুইটা অংশে বিভক্ত করতেছি। একটাকে আমরা বলতেছি বাহ্যিক গঠন, যেটাকে এক্সটার্নাল স্ট্রাকচার বলতেছি আমরা, বাহ্যিক গঠন। আর একটা হচ্ছে অভ্যন্তরীণ গঠন। এই দুইটা পার্ট, একটা হচ্ছে আমাদের বাহ্যিক গঠন আর একটা হচ্ছে অভ্যন্তরীণ গঠন। এই বাহ্যিক গঠনের মধ্যে যে পার্টটা আমাদের আছে, আমরা যদি দেখি, আমরা গত দিনে বলেছিলাম আমাদের এই যে শরীর, যেটা আমাদের শরীরের বাহ্যিক গঠনের মধ্যে প্রথমে যেটা আসে এর উপরের যে পার্টটা, যেটাকে আমরা বলি ত্বক, চামড়া। ঠিক একই ভাবে পৃথিবীর উপরের যে অংশটা, পৃথিবীর উপরের যে অংশটা, এটাকে যেহেতু পৃথিবীর আমরা আরেকটা শব্দ বলি ভূ, ভূ মানে পৃথিবী, সুতরাং ভূ এর উপরের যে অংশটা সেটাকে আমরা বলতেছি ভূত্বক। এটার আমার যে ত্বকটা আমরা বলতেছি, এই যে আমার শরীরের যে ত্বক, এটার নিচে কিন্তু আরেকটা সাদা পর্দা আছে এবং মেলানিন নামক একটা উপাদান আছে, যেটার কারণে সাধারণত শরীরের রং, আমাদের ত্বকের রং কোনোটা ফর্সা হয়, কোনোটা কালো হয়, কোনোটা শ্যামলা হয়, অর্থাৎ এক একটা এক এক রকমের হয়ে থাকে এই মেলানিনের কারণে। বাট এটা কিন্তু পুরোটাই হচ্ছে ত্বক, অর্থাৎ উপরের অংশ, নিচের সাদা পর্দা এবং মেলানিন, এই পুরো অংশটা মিলেই হচ্ছে মূলত আমাদের ত্বক বা চামড়া। ঠিক একই ভাবে পৃথিবীর বাহ্যিক গঠনের মধ্যে আমাদের প্রথম অর্থাৎ মূল যে ইটা আসবে, গঠনটা আসবে, সেটাকে আমরা বলতেছি এখানে অশ্বমণ্ডল। অর্থাৎ এই জায়গায় যে প্রথম যে অপশনটা আসবে সেটার নাম হচ্ছে অশ্বমণ্ডল। এখানে অশ্ব বলতে ভূকে বোঝানো হচ্ছে, মাটিকে বোঝানো হচ্ছে, লিথোস্ফিয়ার, এটাকে বলা হচ্ছে লিথোস্ফিয়ার। অর্থাৎ এই যে অশ্ব মানে মাটি বা যেটা মাটির উপরের যে অংশটা, অর্থাৎ এই অশ্বমণ্ডলে সবার উপরের যে অংশটা, এটাকেই আমরা বলতেছি মূলত ভূত্বক বা আর্থ ক্রাস্ট। আমাদের মূল আলোচ্য বিষয় হবে মূলত এটা নিয়ে, এই ভূত্বক নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং পরবর্তী যে অপশনটা আছে অভ্যন্তরীণ গঠন, এই অভ্যন্তরীণ গঠনের মধ্যে আমরা দুইটা পার্ট পাবো। আমরা দুইটা পার্ট পাবো। একটা পাবো হলো, এখানে যেহেতু এক দিয়েছি, এখানে দুই, গুরুমণ্ডল, গুরুমণ্ডল। 3 নাম্বার পাবো আমরা কেন্দ্র মণ্ডল। এটাকে আমরা যদি এইভাবে একটা চিত্র নিয়ে আসি বুঝার সুবিধার্থে, তার মানে আমরা এখানে পৃথিবীর যে গঠন তত্ত্ব আছে বা গঠনতন্ত্র আছে, এখানে 3টা অপশন পাচ্ছি, আমরা 3টা স্তর পাচ্ছি বা মণ্ডল পাচ্ছি। অর্থাৎ পৃথিবীর 3টা স্তর বা মণ্ডল নিয়ে গঠিত, যেটাকে আমরা একটাকে বাহ্যিক গঠন আর একটা অভ্যন্তরীণ গঠন। বা এই বাহ্যিক অভ্যন্তরীণ উভয় গঠনকে যদি এক জায়গায় করা হয় তাহলে এটা আসবে আমাদের কি, একটা হচ্ছে অশ্বমণ্ডল, একটা হচ্ছে গুরুমণ্ডল, আর একটা হচ্ছে কেন্দ্র মণ্ডল। এই অশ্বমণ্ডলের উপরের যে পাতলা আবরণটা, সেটাকে আমরা ভূত্বক বলতেছি। এই অপশনটা নিয়েই আমরা মূলত আজকে আলোচনা করব। তবে এই জায়গায় আমার কি কি আসবে, আমি প্রত্যেকটা অংশের মধ্যে কি কি নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা অংশের আমাদের আসবে হলো, প্রথমেই আমরা বলেছি সংজ্ঞা বা পরিচিতি, ডেফিনিশন আর ইন্ট্রোডিউস, পরিচিতি। দ্বিতীয় যে অপশনটা আসবে, আমরা বলেছি যে এর গভীরতা কত, গভীরতা কত, গভীরতা সম্পর্কে আমরা জানবো। গভীরতা বা পুরুত্ব বলতে পারি এটাকে, গভীরতা বা পুরুত্ব। আর নেক্সট হচ্ছে আমাদের এর কোন উপশ্রেণী আছে কি, সাবডিভিশন যদি থাকে, উপশ্রেণী বা বিভাগ, উপশ্রেণী বা উপবিভাগ যদি থাকে, সেটা নিয়েও আমরা আলোচনা করার চেষ্টা করব। এবং এর গঠন উপাদানগুলি কি কি, এর গঠন উপাদান মনে রাখার চেষ্টা করবে। এই যে সিস্টেমটা, অর্থাৎ স্টেপ বাই স্টেপ যদি তুমি একটু মনে রাখো, তাহলে তোমার পরীক্ষাতে এগুলি অ্যান্সার করা খুব সহজ হবে। তোমার জন্য এগুলি মেমোরাইজ করা, দ্যাট ইজ মেমোরাইজ বলাটা যদিও ঠিক হবে না, এখানে নেগেটিভ শব্দ, তোমার মনে রাখার ক্ষেত্রে, তোমার পরীক্ষার খাতায় স্মুথলি লেখার ক্ষেত্রে এটা অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এরপরে এর আসবে হলো গঠন উপাদানের পরে আছে তাপমাত্রাটা কেমন। নেক্সট আসবে যদি অন্যান্য কোনো বৈশিষ্ট্য থাকে, এই অন্যান্য বৈশিষ্ট্যগুলি নিয়ে আমরা আলোচনা করব। এখন এর পাশাপাশি যদি আমরা একটা পৃথিবীর গঠনতন্ত্রের একটা যদি চিত্র লিখি, তাই ধরে নিলাম এটা হচ্ছে আমার একটা পৃথিবীর গঠন কাঠামো। এই উপরের যে অংশটা এটা সব জায়গায় সমান থাকবে না, উপরের যে অংশ এটা উঁচু নিচু হয়ে থাকে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি আমাদের ইয়ার মধ্যে পৃথিবীর পৃষ্ঠটা সাধারণত উঁচু নিচু, সুতরাং এটা একবারে সমান হবে না, সমতল হবে। এটা যদি আমরা কেন্দ্র মনে করি, পৃথিবীর কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব এটাকে আমরা বলি ব্যাসার্ধ, এটাকে বলতেছি আমরা ব্যাসার্ধ। এই অংশের মধ্যে দেখো প্রথম যে অংশটা আমরা বললাম একবারে কাছাকাছি কয়েকটা অংশ নিয়ে, এটাকে আমরা নাম দিয়েছিলাম কি অশ্বমণ্ডল। এটার নামকরণ করেছিলাম আমরা এখানে যদি দেই, এটার নাম দিয়েছিলাম অশ্বমণ্ডল। এরপরের যে অংশটা রয়েছে এখানে, এই কোণের যে অংশটা এটার নাম দিয়েছিলাম আমরা গুরুমণ্ডল। বললাম গুরুমণ্ডল। এর নেক্সট যেটা সর্বশেষ যেটা ছিল এটা হলো আমাদের কি কেন্দ্র। এখন এটাকে যদি আমি প্রস্থচ্ছেদ করি, বুঝতেছো সবাই? যেখানে বুঝবে না নোট করে রাখো, শেষে আমরা আলোচনা করব বলেছি, সেখানে আমরা মূলত আমাদের সমাধানগুলি পেয়ে যাবো ইনশাআল্লাহ। আর তোমরা যদি চাও তোমাদেরকে নিজেরা কথা বলা, তাহলে একজন আরেকজনের সাথে কথা বললে অনেকটাই হজবরল হয়ে যাবে। তোমরা বোঝার চেষ্টা করো, আমি চেষ্টা করতেছি তোমাদেরকে খুব স্মুথলি বোঝানোর জন্য, যেন তোমাদের জন্য সহজ হয় ইনশাআল্লাহ। এই জায়গায় যদি আমরা এটাকে প্রস্থচ্ছেদ করে নিই, একটা আইসক্রিম কোন আইসক্রিমের মতো এখান থেকে বের করে নিই, তাহলে এই জায়গায় এটা হচ্ছে আমার কি অশ্বমণ্ডল, এটা হচ্ছে গুরুমণ্ডল, এটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। এই পুরো অংশটাই মূলত আমাদের পৃথিবীর ব্যাসার্ধ। এই জায়গা থেকে পৃথিবীর ব্যাসার্ধ কত আমরা কিন্তু এটা বের করে নিয়ে আসতে পারবো। অশ্বমণ্ডলের গভীরতা আমরা অনেকেই জানি হয়তো 100 কিলোমিটার। অশ্বমণ্ডলের গভীরতা কত? 100 কিলোমিটার। গুরুমণ্ডলের গভীরতা 2885 কিলোমিটার। 2885 কিলোমিটার। আর কেন্দ্রমণ্ডলের গভীরতা 3486 কিলোমিটার। তাহলে এই তিনটাকে যদি এখন যোগ করি, আমি এই তিনটাকে যদি যোগ করি, তাহলে কিন্তু আমি কি পেয়ে যাব? পুরো পৃথিবীর ব্যাসার্ধ পেয়ে যাবো আমি, ব্যাসার্ধ। তাহলে কত হচ্ছে ব্যাসার্ধ? 6471 বা 31, এটাকে আমরা রাউন্ড ফিগারে বলে থাকি 6400 কিলোমিটার। পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার। ওকে, এই জায়গায় আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমরা যদি এখান থেকে একটা কোন আইসক্রিম বানিয়ে নিই, অর্থাৎ এখান থেকে যদি প্রস্থচ্ছেদ করে নেই এই পৃথিবীর অংশটা যদি প্রস্থচ্ছেদ করে নিয়ে এই পুরো অংশটাই যদি এখন আমি মুছে দিই, পুরো অংশটাই যদি মুছে দিই, দেখো এটা হচ্ছে আমার অশ্বমণ্ডলের অংশ, এটা হচ্ছে আমার গুরুমণ্ডলের অংশ, এটা হচ্ছে আমার কেন্দ্রমণ্ডলের অংশ। তাহলে পাওয়া গেল এই জায়গা থেকে আমাদের বুঝতে সুবিধা হবে, এই জায়গায় আমাদের বুঝতে সুবিধা হবে। এখন এই অশ্বমণ্ডলের উপরে ঠিক এই যে এই অংশটা, আমরা এটাকে বলছি ভূত্বক, এটাকে বলছি ভূত্বক। মূলত আমরা এই ভূত্বক নিয়ে আজকে আলোচনায় আসবো, বিস্তারিত আলোচনায় আসবো ইনশাআল্লাহ। সরি, তাহলে এই জায়গায় আমার এই ভূত্বক নিয়ে মূলত, অর্থাৎ যেহেতু পৃথিবীর বাহ্যিক গঠন এবং অভ্যন্তরীণ গঠন আমাদের শিখন খুলে রয়েছে, সেই ক্ষেত্রে আমাদের বাহ্যিক গঠনের বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। ওকে, বাহ্যিক গঠনের প্রধান যে অপশনটা সেটা হচ্ছে আমাদের ভূত্বক। তাহলে প্রথমে কি জানবো আমরা? ভূত্বকের সংজ্ঞা বা পরিচিতি। ভূত্বক কি? ভূত্বকের পরিচিতি। এখন দেখো, অশ্বমণ্ডল আর ভূত্বকের গভীরতা বা পুরুত্ব কিন্তু একই হবে না। ক্লিয়ার? কারণ
অশ্বমণ্ডলের উপরের পাতলা যে স্তরটা, কঠিন পৃথিবীর আবরণটা, এটাকে আমরা বলতেছি ভূত্বক। তাহলে প্রথম যে অপশন সেটা হলো সংজ্ঞা বা পরিচিতি। অর্থাৎ আমরা সহজভাবে বলতে পারি পৃথিবীর উপরের পাতলা আবরণকেই ভূত্বক বলে। যদি প্রশ্ন আসে, আমাদের জ্ঞানের প্রশ্ন বা সংক্ষিপ্ত আকারে প্রশ্ন চলে আসে যে ভূত্বক কাকে বলে, তাহলে আমার সংজ্ঞা আসবে কি, পৃথিবীর উপরের পাতলা আবরণকেই ভূত্বক বলে, অথবা অশ্বমণ্ডলের উপরের পাতলা আবরণকেই ভূত্বক বলে। তাহলে ভূত্বকের সংজ্ঞা আমার চলে গেল। এরপর আসবে আমার গভীরতা। ভূত্বকের গভীরতা কত? এখন এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই ভূত্বকের ক্ষেত্রে আমাদের পৃথিবীর আমরা যে অংশ দিয়ে চলাচল করি, এই অংশতে ভূত্বক আমরা বুঝতে পারতেছি। এই ভূত্বকের ক্ষেত্রে আবার কোথাও উঁচু উঁচু পাহাড় পর্বত রয়েছে, আবার কোথাও নিচু ভূভাগ রয়েছে, উপত্যকা রয়েছে। এখানে যেরকম ভূত্বক রয়েছে, ঠিক একই ভাবে আমার পৃথিবীর সাগর মহাসাগরের নিচেও তো মাটি বা ভূত্বক রয়েছে। বুঝতে পারতেছো বিষয়? ওকে, তাহলে এই যে অবস্থাটা, তাহলে এই গভীরতাটা তাহলে একটু কম বেশি হবে। এই জন্যই বলা হচ্ছে যে আমার এই ভূত্বকের গভীরতা মহাদেশীয় অংশের মধ্যে এক রকমের হবে, আর মহাসাগরের তলদেশের অংশে আরেক রকমের হবে। কিরকম হবে দেখো, মহাদেশীয় অংশের মধ্যে অর্থাৎ মহাদেশের মধ্যে আমরা যে অংশের মধ্যে স্থলভাগের মধ্যে যে চলাফেরা করতেছি, এই অংশের গভীরতা হচ্ছে 35 কিলোমিটার। 35 কিলোমিটার। আর মহাসাগরীয় অংশের ভূত্বকের গভীরতা হচ্ছে 5 কিলোমিটার। 5 কিলোমিটার। তাহলে মোট কত হলো? 40 কিলোমিটার। 40 কিলোমিটার। এটাকে যদি গড় করা হয় তাহলে কত দাঁড়াবে? গড় করলে আসবে 20 কিলোমিটার। এটা হচ্ছে গড় 20 কিলোমিটার। সুতরাং আমরা বলতে পারি ভূত্বকের গড় গভীরতা 20 কিলোমিটার। তবে কোন কোন বইয়ের মধ্যে 17 কিলোমিটারও লেখা আছে, দুইটা রাইট। সেটা কেন? এই 35কে ধরে অ্যাবসলিউটলি ধরে যদি আমরা হিসাব করি তাহলে সাধারণত এখানে 17.5 কিলোমিটার চলে আসে। সুতরাং এখানে 17 কিলোমিটারটা ঠিক আছে। অপশনের ক্ষেত্রে এখন যদি এমসিকিউ প্রশ্ন আসে, সেই ক্ষেত্রে আমাকে দেখতে হবে অপশন কোনটা আছে, 20 আছে না 17 আছে। দুইটা কখনোই একসাথে থাকবে না, দুইটা একসাথে থাকবে না। সুতরাং আমার এটা খেয়াল রাখতে হবে। তাহলে ভূত্বকের গড় গভীরতা 20 কিলোমিটার। তবে আমরা লেখার ক্ষেত্রে এইভাবে লিখব, ভূত্বকের গড় গভীরতা 20 কিলোমিটার, তবে মহাদেশীয় অংশের গভীরতা হচ্ছে 35 কিলোমিটার এবং মহাসাগরীয় অংশের গভীরতা হচ্ছে 20 কিলোমিটার। সুতরাং এই গড় গভীরতাকে আমরা এখানে বলতেছি 20 কিলোমিটার। আমরা যদি উপশ্রেণীতে আসি, উপশ্রেণী বলতে আমরা বুঝবো এখানে ভূত্বকের উপশ্রেণী। ভূত্বকের আমরা এখানে কিছুক্ষণ আগে বলেছিলাম যে ভূত্বক আমরা যে অংশ দিয়ে চলাফেরা করতেছি, এটাও ভূত্বক, অর্থাৎ মহাদেশীয় ভূত্বক। আর সাগর মহাসাগরের তলদেশেও কি রয়েছে? ভূত্বক রয়েছে। সুতরাং এটা অবস্থানের উপরে ডিপেন্ড করে, আমরা যদি অবস্থানের উপরে ডিপেন্ড করে ভূত্বককে ভাগ করি তাহলে দুইটা বিভাজন পাওয়া যাবে। এর উপরে ডিপেন্ড করে, অবস্থানের উপরে ডিপেন্ড করে। তাহলে অবস্থানের ভিত্তিতে এক নাম্বার হচ্ছে মহাদেশীয় ভূত্বক, মহাদেশীয় ভূত্বক। আর দুই হচ্ছে মহাসাগরীয় ভূত্বক। ক্লিয়ার? তাহলে আমরা দুই রকমের, এটা অবস্থানের উপরে ডিপেন্ড করে পাচ্ছি। অবস্থানের উপরে ডিপেন্ড করে আমরা ভূত্বককে দুইটা ভাগে বিভক্ত করলাম, একটা হচ্ছে মহাদেশীয় ভূত্বক, একটা হচ্ছে মহাসাগরীয় ভূত্বক। এখন এর গঠন বৈশিষ্ট্যের উপরে ডিপেন্ড করে যদি আমরা বলি, গঠন বৈশিষ্ট্য, যেমন এই মহাদেশীয় ভূত্বক যেটা, এই মহাদেশীয় ভূত্বক গঠনকারী যে শিলা, আমরা জানি এই পুরো পৃথিবী শিলা দ্বারা গঠিত। কি শিলা? আগ্নেয় শিলা দ্বারা গঠিত। যেহেতু পৃথিবী অগ্নিময় অবস্থা থেকে সৃষ্টি হয়েছে, পৃথিবীর সৃষ্টিতে যেহেতু এই ভূত্বকটা সৃষ্টি হয়েছে, এই কারণে এটাকে বলা হয় ইগনিয়াস রকস, আগ্নেয় শিলা। তবে এই আগ্নেয় শিলার মধ্যে কিছু বিভাজন আছে আবার। যেমন আমাদের এই যে ভূত্বক যেটা, মহাদেশীয় ভূত্বক যেটা, এই মহাদেশীয় ভূত্বকের
গঠনকারী শিলার নাম হচ্ছে গ্রানাইট। কি? গ্রানাইট। অর্থাৎ মহাদেশীয় ভূত্বক গঠনকারী শিলা হচ্ছে গ্রানাইট। গ্রানাইট। এই জায়গায় মহাদেশীয় ভূত্বক যেটা, এই মহাদেশীয় ভূত্বক গঠনকারী শিলা হচ্ছে গ্রানাইট শিলা। সুতরাং এই মহাদেশীয় ভূত্বককে আমরা গ্রানাইট স্তর বলে থাকি, বা ভূবিজ্ঞানীরা এটাকে আরেকটা নাম দিয়েছেন, সেটার নাম হচ্ছে গ্রানাইট স্তর। ক্লিয়ার? এবং মহাসাগরীয় ভূত্বক যেটা রয়েছে, এই মহাসাগরীয় ভূত্বকের গঠনকারী যে শিলা, সেটার নাম হচ্ছে ব্যাসল্ট শিলা। এটার নাম কি? ব্যাসল্ট। অর্থাৎ ব্যাসল্ট জাতীয় শিলা দ্বারা এই মহাসাগরীয় ভূত্বকটা গঠিত। এই কারণে ভূবিজ্ঞানীগণ এই মহাসাগরীয় ভূত্বকের আরেকটা নাম দিয়েছে ব্যাসল্ট স্তর। এটার আরেকটা নাম দিয়েছেন ব্যাসল্ট স্তর। সুতরাং আমরা এখানে কয়টা স্তর পেলাম তাহলে? উপবিভাগ, একটা পেলাম মহাদেশীয় ভূত্বক, আর একটা মহাসাগরীয় ভূত্বক, একটা গ্রানাইট স্তর, আর একটা হচ্ছে ব্যাসল্ট স্তর। সবগুলি কিন্তু একই। আরেকটা বৈশিষ্ট্যের মধ্যে, এটা হচ্ছে ডিপেন্ড করে গঠনকারী শিলার উপরে ডিপেন্ড করে। প্রথম বিভাজনটা ছিল অবস্থানের উপরে ডিপেন্ড করে দুই প্রকার, একটা হচ্ছে মহাদেশীয় ভূত্বক, মহাসাগরীয় ভূত্বক। আর এই গঠনকারী শিলার উপরে ডিপেন্ড করে দুই প্রকারে পাচ্ছি আমরা, একটা হচ্ছে গ্রানাইট স্তর, আর একটা হচ্ছে ব্যাসল্ট স্তর। ক্লিয়ার? এরপরে গঠন উপাদানের উপরে ডিপেন্ড করে, গঠন উপাদানের উপরে ডিপেন্ড করে আমরা যদি দেখি, তাহলে দেখা যাবে এই মহাদেশীয় যে ভূত্বকটা রয়েছে, এই মহাদেশীয় ভূত্বক মূলত যে সমস্ত খনিজ উপাদানগুলি দ্বারা গঠিত, এর মধ্যে অন্যতম খনিজ হলো সিলিকন এবং অ্যালুমিনিয়াম। আমি আবারও বলতেছি, আমাদের এই মহাদেশীয় ভূত্বক, এই মহাদেশীয় ভূত্বক গঠনকারী যে উপাদানগুলি রয়েছে, খনিজ উপাদান, এটা হলো গঠনকারী খনিজের উপরে ডিপেন্ড করে বিভাজন করতেছি আমরা। এখন এই খনিজের উপরে ডিপেন্ড করে এটাকে আমরা দুইটা অংশে বিভক্ত করব। এই মহাদেশীয় ভূত্বক গঠনকারী খনিজগুলির মধ্যে প্রধান হচ্ছে সিলিকন এবং অ্যালুমিনিয়াম। এখানে মহাদেশীয় ভূত্বকের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে হলো কি? সিলিকন রয়েছে এবং অ্যালুমিনিয়াম রয়েছে। এই দুইটাকে যদি আমরা একসাথে যোগ করি, তাহলে দেখা যাচ্ছে কি হয়? সিয়াল। কি হবে? সিয়াল। বাংলায় সিয়াল। তাহলে এটাকে ভূবিজ্ঞানীগণ আরেকটা নাম দিয়েছেন, সেটার নাম হচ্ছে সিয়াল স্তর। সেটার নাম হচ্ছে সিয়াল স্তর। একই ভাবে মহাসাগরীয় ভূত্বক যেটা, এই মহাসাগরীয় ভূত্বকের গঠনকারী খনিজের মধ্যে অন্যতম হচ্ছে সিলিকন এবং ম্যাগনেসিয়াম। সিলিকন প্লাস ম্যাগনেসিয়াম। এখানে প্রশ্ন হতে পারে, স্যার ম্যাগনেসিয়ামের সংকেত বা প্রতীক তো Mg, আপনি Ma লিখলেন, এটা আমাদের বোঝার সুবিধাতে, মনে রাখার সুবিধাতে আমরা Ma লিখে থাকি, বাট এর প্রতীক বা সংকেত হবে Mg, ম্যাগনেসিয়ামের। তাহলে এই যে মহাসাগরীয় ভূত্বক গঠনকারী যে খনিজ, এই খনিজ উপাদানকে দুটোকে যদি এক জায়গায় করি, তাহলে বলা হবে সীমা। দুটোকে পাচ্ছি আমরা কি? সীমা। সুতরাং এই মহাসাগরীয় ভূত্বকের আরেকটা নাম আমরা বলতে পারি এখানে, বা ভূবিজ্ঞানীরা দিয়েছেন, সেটার নাম হচ্ছে সীমা স্তর। সীমা স্তর। ক্লিয়ার? ওকে। তাহলে আমরা এখানে তিনটা অপশন পেলাম। একটা হচ্ছে ভূত্বকের গঠন উপাদান, গঠনকারী ইয়ের মধ্যে গঠন বৈশিষ্ট্যের উপরে ডিপেন্ড করে যে উপশ্রেণী পেয়েছি, এর মধ্যে একটা হচ্ছে আমাদের কি? অবস্থানের উপরে ডিপেন্ড করে মহাদেশীয় ভূত্বক, মহাসাগরীয় ভূত্বক। দ্বিতীয়, গঠনকারী শিলার উপরে ডিপেন্ড করে, শিলার মধ্যে ডিপেন্ড করে, একটা হচ্ছে গ্রানাইট স্তর আর একটা হচ্ছে ব্যাসল্ট স্তর। এবং গঠন উপাদানের উপরে ডিপেন্ড করে, খনিজ গঠনকারী খনিজ উপাদানের উপরে ডিপেন্ড করে, একটা হচ্ছে সিয়াল স্তর, সীমা স্তর। ক্লিয়ার? একটা হচ্ছে সীমা স্তর আর একটা সিয়াল স্তর, বাট সবগুলি কিন্তু একই। মহাদেশীয় ভূত্বক যে কথা, গ্রানাইট স্তরও একই কথা, সিয়াল স্তরও একই কথা। ঠিক একইভাবে মহাসাগরীয় ভূত্বক যে কথা, ব্যাসল্ট স্তরও একই সেই কথা, এবং সীমা স্তরও একই কথা। বুঝতে পারতেছো? ওকে। তাহলে এই জায়গার মধ্যে যে উপাদানগুলি আসলো, এটাকে যদি আমরা সমন্বয় করি, তাহলে গঠন উপাদান আমরা পেয়ে যাবো এখানে। তাহলে এটাকে যদি আমরা সমন্বয় করি, তাহলে কি হচ্ছে? সিলিকন সিলিকন কমন, তাহলে সিলিকন, তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম, অর্থাৎ সিলিকন, অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়াম হচ্ছে মূলত এই ভূত্বকের প্রধান প্রধান গঠনকারী উপাদান। তাহলে ভূত্বকের প্রধান প্রধান গঠনকারী উপাদান কি কি আসলো আমাদের? সিলিকন,
অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম। এগুলি হচ্ছে মূলত ভৌত গঠনকারী প্রধান প্রধান উপাদান। তবে এর মধ্যে আরো কিছু উপাদান রয়েছে। আমরা মাটির মধ্যে অনেক সময় দেখি লৌহ, অল্প পরিমাণের লৌহ মিশ্রিত থাকে, লবণ থাকে, নাইট্রোজেন থাকে, অন্যান্য গ্যাসীয় উপাদান থাকে। সুতরাং আমরা এর সাথে এগুলিও বলে দেব। আমরা তবে প্রথমে বলে দেব যে ভৌত গঠনকারী প্রধান প্রধান উপাদানগুলির মধ্যে অন্যতম হচ্ছে সিলিকন, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম। এছাড়া এই জায়গায় অল্প পরিমাণে লবণ, লৌহ, তারপরে সীসা, নাইট্রোজেন এই ধরনের উপাদানগুলিও বিদ্যমান রয়েছে। ক্লিয়ার? নেক্সট আমরা আসি টেম্পারেচার। আমরা জানি ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যদি ওঠা হয়, ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যতই যাওয়া যায় একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত টেম্পারেচার কমতে থাকে। আমি যদি এই ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যেতে থাকি, এটা যদি ভূপৃষ্ঠ হয় তাহলে ভূপৃষ্ঠ থেকে আমি উপরের দিকে যতই যাব ততই তাপমাত্রা কমতে থাকবে, এবং তাপমাত্রা কমার হার হলো প্রতি 1 কিলোমিটারে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি এখান থেকে 1 কিলোমিটার উপরে গেলাম, তাহলে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমবে। কোথা থেকে? এই ভূপৃষ্ঠের তুলনায়। ভূপৃষ্ঠে যদি 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার থাকে ভূপৃষ্ঠে, তাহলে আমি ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে আকাশের দিকে 1 কিলোমিটার যদি যাই, তাহলে আমার টেম্পারেচার আসবে হলো কত? 18.6 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড কমবে 25 থেকে। এরপরে আরো 1 কিলোমিটার যদি চলে যায়, তাহলে 6.4 ডিগ্রি আরো কমবে। তার মানে 6.4 আর 6.4 যোগ হবে 12.8। এই 25 থেকে 12.8 বাদ যাবে, তার মানে 12.20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার তখন থাকবে। এইভাবে উপরের দিকে যতই যাওয়া হয় ততই তাপমাত্রা একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত কমে যায়। এই কারণে খেয়াল করো হিমালয় পর্বতের চূড়ায় বরফ জমে, এই কারণে, কারণ সেখানকার তাপমাত্রা হিমাঙ্কের নিচে। আমরা এগুলি নিয়ে চতুর্থ অধ্যায়ে আরো বিস্তারিত আলোচনা আছে, সেগুলি তখন আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে এখনকার যে বিষয় এর উল্টা হলো, আমরা তো এটা ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে বলতেছি, ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে যত যাওয়া যায়, অভ্যন্তরের দিকে যত যাওয়া যায় ততই তাপমাত্রা আবার বাড়তে থাকে। এই বৃদ্ধির হারটা হলো 30 ডিগ্রি সেন্টিগ্রেড। 30 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে যত নিচের দিকে যাওয়া যাবে প্রতি 1 কিলোমিটারে তাপমাত্রা বাড়বে হলো 30 ডিগ্রি সেন্টিগ্রেড করে। সুতরাং এই জায়গায় আমার টেম্পারেচারটা, যেহেতু আমরা ভৌতকের ক্ষেত্রে এখানে বলেছি প্রায় 20 কিলোমিটার পর্যন্ত, আবার অসমতলের কথা যদি বলা হয় তাহলে সেই ক্ষেত্রে আসবে হলো প্রায় 100 কিলোমিটার পর্যন্ত। যেহেতু এই জায়গায় আমাদের একটা রাফলি ভৌতিকবিজ্ঞান একটা ধারণা দিয়েছেন যে এখানকার তাপমাত্রা প্রায় 100 ডিগ্রি থেকে 300 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। ক্লিয়ার? তাহলে আমাদের এই ভূত্বকের টেম্পারেচারটা গভীরতা অনুযায়ী 100 থেকে প্রায় 300 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হইতে পারে। অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে কি কি পাবো আমরা? অন্যান্য বৈশিষ্ট্য, আদার্স ক্যারেক্টারিস্টিক্স, লাইক আমাদের এই ভূত্বকের উপরেই আমাদের জীবজগতের অস্তিত্ব বিদ্যমান। এখানে আমরা আমাদের বসত বাড়ি সহ অন্যান্য কৃষি কর্মকাণ্ড, শিল্প কারখানা, যাতায়াত ব্যবস্থা বা যোগাযোগের যে সমস্ত মাধ্যমগুলি আছে সেগুলি গড়ে উঠেছে, এবং অন্যান্য উদ্ভিদ বা অন্যান্য যে সমস্ত প্রাণীকুলগুলি রয়েছে সেগুলিও এই ভূত্বকের উপর নির্ভর করেই বেঁচে রয়েছে বা জীবন নির্বাহ করতেছে। এরকম অনেকগুলি বৈশিষ্ট্য আমাদের হয়তো এখানে চলে আসতে পারে। ক্লিয়ার? আমার মনে হয় মোটামুটি শেষের দিকে। আমরা এখন আবার একটু স্লাইডে চলে যাব, এগুলি জাস্ট রিভিউ করার জন্য। এরপরে আমরা আমাদের আলোচনায় আসবো যদি কারো কোনো প্রশ্ন থাকে। অসমণ্ডলের উপরের অংশ তথা পৃথিবী পৃষ্ঠের পাতলা যে আবরণ, সেই আবরণটাকে এখানে আমরা মূলত বলতেছি ভূত্বক, যেখানে সাধারণত জীবজগতের অস্তিত্ব বিদ্যমান। গভীরতার ক্ষেত্রে বলা হচ্ছে ভূত্বকের গড় গভীরতা প্রায় 17/20, যেটা আমরা আলোচনা করলাম 17। তবে মহাদেশীয় অংশে, যেটা আমরা বলেছি, মহাদেশীয় অংশের গভীরতা 35 কিলোমিটার এবং মহাসাগরীয় অংশের গভীরতা প্রায় 5 কিলোমিটার। উপশ্রেণী অবস্থানের উপরে ভিত্তি করে মহাদেশীয় ভূত্বক, মহাসাগরীয় ভূত্বক আমরা যেটা আলোচনা করলাম। এরপরে আমরা এখানে ওই একই অবস্থা একটা দেখতে পাচ্ছি, এখানে প্রস্থচ্ছেদ করা হয়েছে আলাদা আলাদা ভাবে। আবার খনিজের উপরে ডিপেন্ড করে সিয়াল এবং সীমা। দেখো আমরা আগে বলেছিলাম যে ভূত্বকের উপরের অংশ অর্থাৎ মহাদেশীয় ভূত্বক, এখানে সিলিকন এবং ম্যাগনেসিয়ামের পরিমাণ সবচেয়ে বেশি। সিলিকন প্রায় 70% এবং অ্যালুমিনিয়াম এখানে প্রায় 30%। এই কারণে এটাকে সিলিকন, সিয়াল, সিলিকন এবং অ্যালুমিনিয়াম যেহেতু, এই কারণে এটার নামকরণ করা হয়েছে সিয়াল স্তর। এবং সীমা স্তরের মধ্যে আমাদের সিলিকনের পরিমাণ 45 থেকে 65%, আর
ম্যাগনেসিয়ামের পরিমাণ হচ্ছে 40 থেকে 50%। এই কারণে এর নামকরণ করা হয়েছে সীমা স্তর। এই দুইটা শিলা স্তর, এই শিলা স্তরটি তুলনামূলকভাবে শিয়ালের তুলনায় একটু ভারী। আর গঠনকারী শিলার উপরে ডিপেন্ড করে গ্রানাইট স্তর, ব্যাসল্ট স্তর, যেটা আমরা আলোচনা করেছি ইনশাআল্লাহ। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। এখানকার গঠনকারী উপাদান যেগুলি আমরা আলোচনা করলাম এবং অন্যান্য বৈশিষ্ট্য যেগুলি আছে সেগুলিও আলোচনা করেছি। এখন বিষয় হলো এই যে আমরা এখানে দুইটা অপশন পেলাম, একটা হচ্ছে শিয়াল স্তর, সীমা স্তর, গ্রানাইট স্তর, ব্যাসল্ট স্তর, এবং আরেকটা পেলাম হচ্ছে মহাদেশীয় ভূত্বক, মহাসাগরীয় ভূত্বক। এখন এই মহাদেশীয় ভূত্বক, মহাসাগরীয় ভূত্বক, শিয়াল স্তর, সীমা স্তর বা গ্রানাইট স্তর, ব্যাসল্ট স্তরের মাঝে বিভাজনটা কিভাবে হলো, কে বিভাজন করলো, এটাকে আমি আলাদা বুঝবো কি করে? এই বিভাজনকারী রেখাটার নামই বা কি? শিয়াল ও সীমার মাঝে বিভাজনকারী রেখার নাম হচ্ছে কনরাড বিযুক্তি রেখা। অশ্বমণ্ডল এবং গুরুমণ্ডলের মাঝে বিভাজনকারী রেখার নাম হচ্ছে মৌহ বিযুক্তি রেখা, এবং গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে বিভাজনকারী রেখার নাম হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। আশা করি বুঝতে পেরেছ প্রত্যেকেই। আমরা আগামী দিন সৃজনশীল প্রশ্নগুলি নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে আর আমরা এগুলি নিয়ে আলোচনায় যাব না, আগামী দিনের আলোচনার শেষে আমরা আলোচনায় আসবো ইনশাআল্লাহ। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা একটু প্রশ্নে আসবো ইনশাআল্লাহ। জিহাদ, কিছু বলতে চাচ্ছ? ওকে, বলো। তুমি আবার মিউট করে ফেললে তো। আচ্ছা, রেইজ হ্যান্ডের অপশন আছে, তোমরা যদি কথা বলতে চাও তোমার হাত উঠাইতে পারো। নাজমুস সাকিব, তোমার ক্যামেরা অফ করা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। বুঝতে পেরেছো? আজকের ক্লাসটি বুঝতে পেরেছো? জি স্যার। তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, আজকের আলোচনার উপরে হোক বা অন্য কোনো বিষয়ের উপরে হোক। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ অল। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন এবং আমাদেরকে আবারও স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে নিয়ে আসেন, আমরা যেন ক্লাসরুমে ক্লাস করতে পারি। এই দোয়া করি। ঠিক আছে?